রাত্রি চরণ প্রণাম আমাদের জগৎ শ্রী বড় মায়ের চরণ শ্রী বড়দার চরণ প্রণাম পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের চরণ। আজকে উপস্থিত ঠাকুরের পুত পবিত্র পাণ্ডাচারী কর্মীবৃন্দ, দাদা ভাইদের আমার প্রণাম জয় গুরু। যাচ্ছে তর্পণ উপলক্ষে অনুষ্ঠান পরম দয়ালের রাত্রি চরণ সেই বিদেহী আত্মার শান্তি শক্তি মঙ্গল কামনা করি। আপনাদের সবার শান্তি শক্তি মঙ্গল পরম দয়ালের রাত্রি চরণে প্রার্থনা করি। আমি এই পরিবারের সাথে, আমাদের কয়েকবাবুর পরিবারের সাথে প্রায় 50 বছর ধরে যুক্ত আছি। তো আমি যখন স্কুলে তো পড়াশোনা করতাম, তখন থেকে এই কয়াল পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা হয়। এই কয়ালবাবুর বাবা যে সময় চলে যান, ঠিক সেই সময় আমাদের হোস্টেলের সবাইকে নিমন্ত্রণ হয় তার পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানে। সেখান থেকে এই পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ হয়। আর এই মানুষটার সাথে পরিচয় হয়, ব্যক্তিগতভাবে অন্তরঙ্গতা তৈরি হয় প্রায় 40 বছর আগ থেকে। আমি যখন দীক্ষা নেওয়ার পরে বাড়ি থেকে কলকাতায় এসে বাস করতে শুরু করলাম, শ্রী বড়দার সঙ্গ সান্নিধ্য পেলাম কাকুর গাছে বাড়িতে। তার কাছে থাকতে থাকতে প্রার্থনার সময় যেতে যেতে মনে হলো এই চাকরি বাকরিটা আর করবো না। এক সময় লিখেই ফেললাম, তখন শ্রী বড়দা দেওঘরে চলে গেছেন। আমাকে তিনি এই ঘুরে ঘুরে একটা উচ্ছৃঙ্খল জীবনের মধ্যে দিয়ে আমি চলছিলাম বলতে গেলে। আমি যখন রামকৃষ্ণ মিশন থেকে নকশাল পিরিয়ডে যখন পরীক্ষা হলো না, তখন আমি গোবিন্দঘাটে চলে গেলাম। তারপর থেকে একটা স্বর্ণ ছড়া ভাব ছিল আমার মধ্যে যে ডিগ্রি কোর্স কমপ্লিট করব, তারপর সংসার থেকে পালাবো। কিন্তু এই ঠাকুরের বই পড়তে পড়তে কখন ঠাকুরের দীক্ষা নিলাম। আর দীক্ষা নেওয়ার পর থেকে বাবার সাথে একটা ফিরসাদ তৈরি হয়। তাই ফিরসাটাতে বাবা না বুঝতে পারেন, সেই জন্য আমি কলকাতায় এই টিউশনি পড়িয়ে আমি জীবনযাত্রা অতিবাহিত করছিলাম। কিন্তু শ্রী বড়দার চোখে ফাঁকে দিতে পারলাম না। এক সময় শ্রী বড়দা রাঙা আমাকে বললেন, ও যে ভাবছে এখানে কে থাকবে, ও বাড়ির বড় ছেলে, অনেক দায়িত্ব আছে, ওকে বাড়িতে ফিরে যেতে হবে। রাঙামার কাছে বিস্তারিত ভাবে আমার জীবনের সমস্ত কথাগুলো তুলে ধরলেন শ্রী বড়দা। প্রায় তারা খেয়েই কলকাতা থেকে আমি চলে গেলাম বাড়িতে। তারপর মলয়ের মা বললো যে আমার এই কিছু বসিরহাটের সম্পত্তিটা বেদখল হয়ে যাচ্ছে, তুমি তো আর কলকাতায় গিয়ে লাভ নাই, তুমি আমার বসিরহাটের সম্পত্তিটা উদ্ধার করো। আমি দীক্ষা নেওয়ার পর থেকে বাবার পকেট থেকে ইষ্টভীতি পয়সা নিইনি। কেমন করে স্বপার্জিত ইষ্টভীতি করতে হয় তেমন একটা ধান্দা প্রথম থেকে ছিল। যখন কলকাতা থেকে বসিরহাটে আসলাম, তখন ভাবছি এখন দিদির মানি ব্যাগ থেকে পয়সা নিয়ে ইষ্টভীতি করবো, কি করা যায়। LICর একটা অ্যাপ্লিকেশন পেলাম, 125 টাকা স্টাইপেন্ড দেবে আমার। একটা অ্যাপ্লিকেশন করতে, একটা জব করতে হবে। আমি তো কয়েকবাবুর সাথে যোগাযোগ করলাম, পেলাম 3টে থানার ডিউটি। তারপরে বছর আমার অফিসার র্যাঙ্কে অ্যাপয়েন্টমেন্ট হলো, পোস্টিং হলো বসিরহাট। তারপর থেকে কয়েকবাবু ওতপ্রোতভাবে আমাকে সম্পূর্ণ গাইড করেছেন, বলা যেতে পারে আমার গাইড মাস্টার
কয়েলবাবু ছিলেন। শ্রী বর্দার কাছে একসময় চিঠি লিখেছিলাম, আমার চাকরি বাকরি করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু একটা করতে হবে, এই 10টা 5টা ডিট আমার একদম ভাল লাগে না। তিনি পরিষ্কার করে সুন্দর করে আমাকে জানালেন, তাকে মাথায় নিয়ে যে কাজটা করা যায় সেই কাজটা করা ভালো, এমন কাজ বেছে নিতে হবে ঠাকুর যেন আমার মাথায় থাকে। দয়ালবাবু আমাকে অফিসার পোস্টিং হওয়ার পরে আমাকে এমন একটা জায়গায় পোস্টিং দিলেন ম্যানেজারকে বলে, তিনি তখন ডেভেলপমেন্ট অফিসার থেকে প্রমোশন পেয়ে ABM হয়েছেন। আমি তখন ডেভেলপমেন্ট অফিসারে বসিরহাটে জয়েন করেছি 86 ডিসেম্বর। দয়ালবাবু আমাকে পোস্টিং দিলেন ম্যানেজারের সঙ্গে কথা বলে সুদূর ভান্ডারখালীতে, যেখান থেকে আমি 3টে থানার দেখভাল করতে পারবো, আমার অফিসের কাজকর্ম সবকিছু। আর এই করতে গিয়ে আমার এই 31টা বছরের চাকরি জীবনে কখনো অ্যাটেন্ডেন্সের বেলায় ছিল না। আমার নিজের স্বাধীন মতো আমি অফিসের কাজ করেছি, আবার স্বাধীন মতো আমি মিষ্ট কাজ করেছি, দীক্ষার কাজ করেছি, ম্যানেজারের কিছু বলার ছিল না। যাই হোক, অনেকবার প্রমোশনের সুযোগ এসেছে, কয়েকবাবুর সাথে যোগাযোগ করলাম যে আমার কিন্তু প্রমোশন নিতে ইচ্ছে করে না, আমার তবু অফিসকে জানাতে হবে, কি করবো বুঝতে পারছি না। বাবাকে বললাম, বাবা বললো কয়েকবাবুর সাথে যোগাযোগ করো, ও তো সবকিছু সব করছেন। উনি বললেন, দেখো ভাই, আমি টাকা এবং আমার সবকিছুকে বিসর্জন দিয়ে, জীবনের সবটাকে বিসর্জন দিয়ে LICর জন্য করলাম বা করছিও, শরীরটার দিকে তাকাইনি, আমার অফিসের আমার পরিবারের দিকে তাকাইনি। আমি একটা ছোট্ট কথা বলতে পারি, তুমি যেখানে দাঁড়িয়ে ইষ্ট কাজ করছো সব করতে পারো, প্রমোশনটা না নিই। তার এই অমূল্য এই সাজেশন আমার জীবনে বিস্তর একটা ইষ্ট কাজের সুযোগ করে দিলেন। আমি একসঙ্গে অফিস করছি, একসঙ্গে সুন্দরবনে সব প্রত্যন্ত এলাকায় ঘুরতে পারছি, দীক্ষার কাজ করতে পারছি, মন্দিরে কাজ করতে পারছি, সব সাজেশনটা কিন্তু কয়েকবার ছিল। তাই জন্যে এই মানুষটার সেই বিধি আত্মার শান্তি সত্যি মঙ্গল কামনকারী পরম দয়ালের আতুল চরণে প্রতিনিয়ত প্রতিক্ষণে তিনি আমার শুধু অফিসের জায়গায় দেননি, আমার ইষ্ট কাজেও তিনি প্রচুর হেল্প করেছেন। আর আমি যাতে ওখানে দাঁড়িয়ে ইষ্ট কাজ করতে পারি সব রকমের সুযোগ সুবিধা করে দিয়েছেন। আজকের এই স্মৃতি তর্পণ উপলক্ষে সেই বিধেয়ী আত্মার শান্তি সত্যি মঙ্গল কামনা করি। পরম প্রভায় শ্রী ঠাকুরকে পেয়ে আমার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ শ্রী বর্দার যেমন সঙ্গ পেলাম, শ্রী দাদারও সঙ্গ পেলাম, কেমন করে ইষ্ট কাজ করতে হবে সবাইকে নিয়ে। আর দুদিনে মেয়েটার সঙ্গ করতে করতে বুঝলাম শুধু একটা মন্দির নয়, আমার সমস্ত মন্দিরগুলো যাতে আমি দেখভাল করতে পারি। আমি শুধু বসিরহাটের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, ঠাকুরের সমস্ত কাজেই আমার কাজ, ঠাকুরের সমস্ত সম্পত্তিকে রক্ষা করার দায় দায়িত্ব আমার। তখন থেকে বুঝলাম সমস্ত বসিরহাটের মন্দিরের দাগ খতিয়ান, জমি জায়গার কোথায় কি সমস্যা সব যেন আমার কম্পিউটারাইজড থাকে, আর সমস্ত কর্মী রেকর্ড পত্র যেন আমার কাছে থাকে। এমন করতে করতে এমন হলো মাঝে মাঝে কার্তিকদা কোনো কর্মী রেকর্ড খুঁজে পাচ্ছেন না, আমাকে ফোন করতেন, ভাই ওই মানুষটার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। সমস্ত কর্মী রেকর্ড পত্র যেন আমার কাছে নথিধর্মণে থাকে, এটাও তিনি সাজেশন দিতেন। যাই হোক, পরবর্তীকালে আমি বুঝলাম
এই আচার্য পরম্পরায় লীলার মধ্যে দিয়ে তার দয়াটাকে অপারভাবে অনুভব করলাম। জীবনে একসময় সংকটময় মুহূর্ত, আমি অফিস করতে পারছি না, শরীর খুব খারাপ। আমার কুষ্টিতে যেমন লেখা আছে তখন আমার চলে যাওয়ার কথা, কিন্তু আমাদের বর্তমান আচার্যদেব এমন একটা দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব কাজ করতে গিয়ে আমি নিজের সেই শরীর খারাপটাকে ওভারকাম করতে পারলাম। বেশ কয়েক বছর আগে আমার কাছের পাঁচটা ঋত্বিক দাদা যখন চলে গেলেন, তখন একটা ডিপ্রেশনে ভুগছি, আমার হয়তো যাওয়ার সময় হয়েছে। তো এমন ডিপ্রেশনের মধ্যে যখন চলছি, এক সময় আমাকে বললেন অমুক মন্দিরের সমস্ত দেখভাল করতে হবে। তারপর বলছেন ওই মন্দিরটা বাড়ি থেকে কত দূর, আমি বললাম 14 কিলোমিটার। সমস্ত রকম দেখভাল করার দায়িত্ব তিনি। তখন এই ডিপ্রেশন মুহূর্তে যে কাজটা দিলেন, এই কাজটা করতে গিয়ে দেখলাম আমার কখন এই সমস্যা সংকুল সেই 8 বিঘে জায়গা উদ্ধার করতে গিয়ে আমার কখন নিজের শরীরের দিকে তাকাইনি, ডিপ্রেশন কখন যেন মাথা থেকে উঠে গেছে। তার কাজ করতে প্রতিনিয়ত প্রতিক্ষণে আমার সঙ্গে লোক না থাকলেও আমি যেন করতে পারি, এমন করে আমি চলতাম। আজকে সকালে এই ডিপি ওয়ার্কের কাজ করতে করতে এক মাস্টারমশাই বাড়িতে গেলাম, যিনি দীক্ষা আমি দিয়েছিলাম, কিন্তু আমার তা মনে নাই। মাস্টারমশাই দীক্ষিতদের জানি, কিন্তু এত মানুষের দীক্ষা দিয়েছি, ওই মানুষটাকে আমি দীক্ষা দিয়েছিলাম সে কথাও মনে নাই। তারপর বললাম যে আমি 4টে ট্রেনে চলে যাব কারো সাথে, এই কারণে। তিনি বলছেন ওই কয়েলবাবু আমার মাস্টারমশাই ছিলেন, তিনি অফিসার হওয়ার আগে আমার যোগেশগঞ্জে আমি তার কাছে পড়াশুনো করেছি। আর এই তার কাছে পড়াশুনো করার মধ্যে দিয়ে, তার প্রতি ভালোবাসার মধ্যে দিয়ে সেই সাবজেক্টটা নিয়ে আমি পরবর্তীকালে মাস্টার হলাম। একটা ছোট্ট কথা বলি, শেষ করি। তার পরিবারের একটা ঘটনার কথা। তিনি যখন পূর্ব পাকিস্তান থেকে পরিবার সবাইকে নিয়ে এসছেন, তার এক ভাই গল্প করছিলেন যে মা শ্রী বড় মার কাছে গিয়ে হাত জোর করে বলছেন আমার ছেলে পেলেদের কি অবস্থা হবে, আমি তো ওপার থেকে চলে আসলাম। তখন শ্রী বড় মা বললেন শোন, তো সব ছেলেগুলো তো মাস্টার হবে। আমাদের কয়েলবাবু সব পরিবারে কিন্তু মাস্টারমশাই। পরবর্তীকালে কয়েলবাবু এই মাস্টারের চাকরি থেকে পরবর্তীকালে ডেভেলপমেন্ট অফিসার, তারপরে ABM BM হয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করলেন। এই যে গুরুকে নিয়ে চলার মধ্যে দিয়ে আমাদের জীবনের স্বার্থ গ্রুপ হয়, এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। আর আচার্যদেব যখন যেটা বলছেন সেটার উপর যদি আমাদের দৃঢ় প্রত্যয় থাকে, দৃঢ় বিশ্বাস থাকে, আপনার যেমন করে করছেন বারাসাতের মানুষ আপনার উপলব্ধি করতে পারছেন, প্রতিনিয়ত প্রতিক্ষণে আমরা যেন নূতন করে জীবনটাকে অনুভব করতে পারছি। সবাই ভালো থাকুন। জয় গুরু।